আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। নিজের খালাতো ভাইকে বিয়ে করার জন্য মেয়েটি তার ভাবি নিসার উপরে কালো জাদু করে। আর এই কালো জাদুর ফলে নিসার উপরে আনজান নামক এক প্রজাতির জিন আসর করে। এই জিনগুলো মানুষকে খুব ঘৃণা করে, তার উপরেই তারা নজর করে তাদের রক্তের সবাইকে মেরে ফেলে। তবে অবাক করা ঘটনা তখনই ঘটে যখন এই কালো জাদুর ফলে নিসার পরিবার নয়, বরং এর ফলে মারা যেতে থাকে ওই মেয়েটির পরিবার যে কিনা কালো জাদু করেছিল। এতক্ষণ আপনাদেরকে বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর সিনেমা সিজিনের কথা। তাহলে চলুন না দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ করে দেন, প্লিজ। সিনেমা শুরুতে আমরা ইস্কান নামের একজন ভয়ঙ্কর কবিরাজকে দেখতে পাই যে কালো জাদু করছে। তারপর ইলমা এবং ওলান নামে দুই বোন তার কাছে আসে। ইলমা ইস্কানের মাধ্যমে কালো জাদু করতে এসেছিল, কিন্তু তার ছোট বোন উলান সে ইস্কানকে দেখেই ভয় পেয়ে যায় এবং তাকে এখান থেকে ফিরে যেতে বলে। কিন্তু ইলমা তার ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য মগ্ন ছিল। আসলে সে তার বয়ফ্রেন্ড গালাংকে বিয়ে করতে চেয়েছিল। গালাং হচ্ছে তার খালাতো ভাই, যে ইতিমধ্যে বিবাহিত। তাই সে গালাংকে নিজের করার জন্য কালো জাদুর সাহায্য নেওয়াটাই ঠিক বলে মনে করে। কিন্তু ইস্কান স্পষ্ট তাকে এ কাজ করতে মানা করে দেয়, কারণ গালাং ইলমার খালাতো ভাই এবং যদি সে তাকে বিয়ে করে তবে তার জীবনে দেয়ে আসবে ঘোর বিপদ। তারপরও ইলমা জিনের সাহায্যে জানতে চায় সে তার খালাতো ভাইকে বিয়ে করতে পারবে কিনা। ইস্কান ওলানকে ব্যবহার করে একটি জিনকে ডেকে আনে। ওলান অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে বলে এই বিয়ে হতে পারে না। আজ যদি সে বিয়ে করে তাহলে গালাংই হবে তার মৃত্যুর কারণ। একথা শুনে ইলমা একটু ভয় পেয়ে যায়। তারপর পার হয়ে যায় 12টি বছর। আমরা দেখতে পাই ইলমা তার বোন এবং তার মায়ের সাথে গালাংয়ের বাড়িতে যাচ্ছে। এখন 12 বছর পার হয়ে যাওয়ার পর গালাংয়ের একটি মেয়েও রয়েছে, যার নাম সুফিয়া। সে খুব ভালো স্বভাবের মেয়ে এবং সে চোখে দেখতে পারে না। ইলমার পরিবার এখানে সুফিয়ার জন্মদিন উদযাপন করতে এসেছিল। আমরা গালাংয়ের বাড়িতে তার মাকেও দেখতে পাই, যিনি প্যারালাইসিস রোগী। এখন জন্মদিনের পার্টি শেষ হওয়ার পরে আমরা ইলমা এবং গালাংকে একসাথে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গালাং বিয়ে হয়ে যাওয়ার পরও ইলমার সাথে সম্পর্কে রয়েছে। ইলমা আর গালাংয়ের ব্যাপারটা কোথাও না কোথাও নিশাও একটু জানতো। ইলমা গালাংকে বলে সে গর্ভবতী। এতদিনে গালাং বুঝতে পেরেছিল যে সে তার মেয়ে আর স্ত্রীর সাথে অন্যায় করছে, তাই সে ইলমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এখন বাড়ি ফিরে ইলমা বারবার গালাংকে ফোন করলেও সে তার সাথে কোনো যোগাযোগ করতে চাচ্ছিল না। ইলমার বোন ওলান যে সবকিছু জানতো, তাই সে তাকে আবারও বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে গালাংকে ছেড়ে দাও, সে তোমার হতে পারে না এবং এখন তারও একটি পরিবার রয়েছে। কিন্তু ইলমা তার কথাগুলোকে পাত্তা না দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। ইলমা খুব রাগান্বিত ছিল। গালাং তাকে একসময় খুব ভালোবাসতো এবং তাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল কখনোই আলাদা হবে না। কিন্তু গালাংয়ের মা তাকে নিশার সাথে বিয়ে দিয়ে দেয়। যদিও নিশা ও সুফিয়ার সাথে থাকতে ইলমার কোনো সমস্যা ছিল না, বরং সে সুফিয়াকে খুব ভালোবাসে। এখন এত অবহেলা সহ্য করার পরে ইলমা তার কর্মস্থলে পৌঁছায়, যেখানে ইলমা গালাংকে তার সন্তান গ্রহণ করতে বলে, কিন্তু গালাং এখানেও রাজি হতে অস্বীকার করে। ইলমা রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাই গালাং তাকে চুপ করাতে গেলে ধাক্কা লেগে ইলমা পড়ে যায়, যার কারণে তার গর্ভপাত হয়। তারপরে গালাং দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ইলমার জ্ঞান ফিরে আসলে সে তার সন্তান হারানোর জন্য গালাংকেই দায়ী করে। গালাং তখনও তাকে বলে তারা একসাথে আর থাকতে পারবে না, কিন্তু ইলমা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না এবং সে বারবার তাকে এটা বলে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে ছেড়ে যাবে না। কিন্তু গালাং তার কথার কোনো জবাব না দিয়ে তাকে কিছু টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। এখন একজন মসজিদের ইমাম গালাংয়ের কাছে আসে। তিনি তাকে সুফিয়ার জন্মদিনের উপহার দেয়। গালাংকে বলে সে কেন মসজিদে নামাজ পড়তে আসছে না। ইমাম সাহেব তাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন। গালাং সেখানে বেশি কথা না বাড়িয়ে সুফিয়ার উপহার নিয়ে সেখান থেকে চলে আসে। এখন রাতে যখন গালাং ঘুমাচ্ছিল তখন সুফিয়া তার চোখ দুটি হাতের তালুতে নিয়ে সে তার বাবাকে বলে আমি পরের বার উপহার হিসাবে এই চোখ দুটিকে চাই, যার কারণে গালাং ভয়ে জেগে ওঠে।
এবং আমরা জানতে পারি যে এটি কেবল একটি স্বপ্ন ছিল। যার পরে সে সুফিয়ার কাছে যায় এবং তার অতীত মনে করতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি নিশা যখন গর্ভবতী ছিল তখন তার পেটে ব্যথা শুরু হয়েছিল। ব্যথার কথা গালাংকে বললেও সে এতে তেমন গুরুত্ব দেয়নি। তারপর ব্যথা আরও বেড়ে যায়। অতিরিক্ত ব্যথার কারণে ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে জানায় ব্যথার কারণে সুফিয়ার 2টি চোখ নষ্ট হয়ে গিয়েছে। যদি আগে আনা হতো তাহলে আর এমনটা হতো না। অন্যদিকে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ইলমা বারবার গালাংকে ফোন করছিল, কিন্তু এবার গালাং রেগে যায় এবং তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যা ইলমার অনেক খারাপ লাগে। কিন্তু তবু সে তার কাছ থেকে দূরে যেতে চাইছিল না। তাই সে গালাংকে পাওয়ার জন্য খুব বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। তারপর সে আবারও ইসকানের কাছে যায়। সে ইসকানকে বলে, আমি গালাংকে পেতে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। কিন্তু ইসকান এখনও তাকে সতর্ক করে এটি করা বিপজ্জনক হবে। কিন্তু ইলমা তার কাছে থাকা গয়না দিয়ে তাকে অনুরোধ করে। সেখানে বসে থাকা ইসকানের মা গয়না দেখে ইসকানকে রাজি করায়। এখন ইসকান বলে অনেক ধরনের জিন আছে, কিছু ভালো আবার কিছু খারাপ, এবং সেই খারাপ জিনেদের মধ্যে একদল আনজান নামক জিন আছে। এই জিন সকল জিনের চেয়ে অনেক খারাপ হয়ে থাকে। ইলমা নিসার উপরে কালো জাদু করতে চেয়েছিল, যাতে সে মারা গেলে গালাংকে বিয়ে করতে পারে। এখন কালো জাদু করার জন্য নিসার ছবি, চুল, রক্ত বা নখের মতো জিনিসের দরকার। কালো জাদু এইসব জিনিসের উপর বেশি প্রভাব ফেলে। ইসকানের কথা অনুযায়ী ইলমা সেই সমস্ত জিনিস সংরক্ষণ করে। এদিকে ইসকান কালো জাদু করার জন্য একটি পশু জবাই করে এবং তার নাড়ি বুড়ি বের করে নেয়। তারপর নতুন কবর দেওয়া মৃত মানুষের পা কেটে নেয়। তারপর ইসকান কালো জাদু করতে শুরু করে। জাদুটি এতটাই বিপজ্জনক ছিল যে তার পুরো ঘর কেঁপে ওঠে। কাজ শেষ হলে সে ইলমাকে জানায় আসছে 5 রাত হবে নিসার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, আর এই জাদু দ্বারা নিশাসহ তার রক্তের সব আত্মীয় স্বজনকে হত্যা করা হবে। ইলমার সব ইচ্ছাগুলোকে পূরণ করা হবে। এখন প্রথম রাতে নিসাকে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে দেখি। হঠাৎ মহিষের বিভিন্ন দেহের অংশগুলো তার সামনে পড়তে থাকে এবং প্রচুর রক্ত পড়ে তার উপরে। সে ভয়ে চিৎকার শুরু করে। তারপর গালাং তার কাছে আসে। গালাং আসার সাথে সাথে সেখানে সব কিছুই ঠিক হয়ে যায়, যার কারণে সে তাকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে নিসা পজেস্ট হয়ে সুফিয়ার পুতুলটিকে হাতে নিয়ে তার চুল খেতে শুরু করে এবং নিজের চুলও কেটে ফেলে, যার কারণে তার মুখ থেকে ফেনা বের হয়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে এই সব কিছুর কোনো মানেই বুঝতে পারছিল না। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে এরকম। নিসা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে গালাংকে জানাতে গেলে সে তাকে কোনো পাত্তাই দেয় না। পরে শুনবে এ বলে সে দূরে সরিয়ে দেয়। এখন দ্বিতীয় রাত গনিয়ে আসে। আমরা ইসকানকে দেখি, যেখানে তার বোন উলান গহনা সম্পর্কে জিজ্ঞেস করে। সে তাকে বলে, নিশ্চয়ই তুমি এই সব গহনা ইসকানকে দিয়েছ। এখন তাদের দুই বোনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। ইলমা এক পর্যায়ে তাকে রুম থেকে বের করে দেয়। এখন রাতে ঘুমানোর সময় ইলমা দেখে উলান তার সাথে শুয়ে রয়েছে, কিন্তু সে তো তাকে বের করে দিয়েছিল রুম থেকে। তাই ইলমা তার শরীরে হাত রাখতেই সে তার দিকে ফিরে তাকায়। ইলমা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাহিরে চলে আসে। তখন সে তার বোন উলানকে দরজার সামনে দেখতে পায়। সে তার বোনকে তার সাথে ঘটে যাওয়া কোনো কিছুই বলেনি। এখানে আপনারা হয়তো ভাবছেন যে যদি নিসার উপরে কালো জাদু করা হয় তাহলে কেবল তার রক্তের আত্মীয় স্বজনরাই মারা যাবে, কিন্তু ইলমার সাথে কেন এই সব কিছু ঘটছে? যাই হোক, আমরা একটু সামনে গেলেই এই সব কিছু জানতে পারবো। আমরা আবার নিসাকে দেখি যে নামাজ পড়ছিল। তারপর হঠাৎ করে সে বমি করে, যার সাথে বেরিয়ে আসে অনেকগুলো পোকামাকড়। এসব দেখে সে খুব বিরক্ত হয়ে যায় এবং সে ওই সব পোকাগুলোকে একটি পাত্রে সিল করে দেয়, যেন সে গালাংকে দেখাতে পারে। এরপরে সিনে নিসা গালাংয়ের মায়ের কাছে যায়, অর্থাৎ তার শাশুড়ির কাছে যায়। সে জিনের দ্বারা পজেস্ট হয়ে যায় এবং তাকে শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছিল। তখনই তার জ্ঞান ফিরে আসে। নিসা এই কাজের জন্য খুব কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে তার শাশুড়ির কাছে ক্ষমা চায়। এখন যখন নিশা সেই পাত্রটিকে আবার পরীক্ষা করে তখন সে অবাক হয়ে যায়, কারণ পাত্রে রাখা সমস্ত পোকা উধাও হয়ে গিয়েছিল। তারপর গালাংয়ের মা, যিনি নিজ থেকে একটুও নড়াচড়া করতে পারেন না, তিনি হাঁটতে হাঁটতে রান্নাঘরে আসে। ফুটন্ত খাবার পাত্রটি তার মাথায় ঢেলে দেয়, যার কারণে তিনি সেখানেই পুড়ে মারা যায়। এসব দেখে নিশার অবস্থা খারাপ হয়ে যায়। এখন তৃতীয় রাত আমরা গালাংয়ের মায়ের জানাজা দেখতে পাই, যেখানে সমস্ত লোক এসেছিল এবং এখানে নিশা পজেস্ট হয়ে গালাংয়ের মায়ের লাশ ফেলে দেয়, যা দেখে সেখানে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে পড়ে। ইলমা সেখানে দাঁড়িয়েছিল এবং সে এই সব কিছু
খুব খুশি হয়ে দেখছিল। তারপর ইমাম সাহেব তাকে শান্ত করে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখে। এখন ইমাম সাহেব বুঝতে পেরেছিল যে কেউ ইচ্ছাকৃতভাবে আনজান নামক জিনদেরকে ডেকেছে। তারপর নিশাকে ঘুম পাড়িয়ে যখন গালাং ঘুমাতে যায় তখন সেও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়, যার মধ্যে সে নিজেকে একটি কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পায় এবং তার চারপাশে অনেক মৃত মানুষ ছিল। পরের দিন সকালে গালাং ইমাম সাহেবের কাছে যায় সাহায্যের জন্য। ইমাম সাহেব তাকে বলে এই জিনদের এখানে কালো জাদুর মাধ্যমে ডাকা হয়েছে এবং এই জিনেরা খুব শক্তিশালী এবং বিপজ্জনক। ইমাম সাহেব তাকে পবিত্র জল দেয়। তিনি তাকে আরও জানায় অতি শীঘ্রই নিশার উপরে ঝাড়ফুঁক করতে হবে। বাড়িতে নিশা গালাংয়ের মায়ের আত্মাকে দেখতে পায়। তার শাশুড়ি তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সঠিক সময়ে গালাং এসে তার মাথায় পবিত্র পানি ছিটিয়ে দেয়। নিশা এতে একটু কষ্ট পেলেও সে শান্ত হয়ে পড়ে। নিশার এই অবস্থা দেখে গালাংয়ের খুব খারাপ লাগে এবং তাকে ঘুম পাড়ানোর পর একটি সূরা বাজিয়ে দেয়, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথে রেডিওটি নিচ থেকেই বন্ধ হয়ে যায় এবং নিশার উপরে জিন আবারও বল করে। এখন পরের রাতে আমরা ইলমার মাকে দেখতে পাই, যিনি গালাংয়ের মায়ের বোন। সে কারো উৎকৃষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, যার কারণে সে পাগলাটে আচরণ শুরু করে, যেন সে পাগল হয়ে গেছে। তারপর তাকেও জিনে নিজের বসে এনে মেরে ফেলে। এখন পরের দিন ইলমার মায়ের জানাজার অনুষ্ঠান শেষ করা হয়। ইলমা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে তার কারণেই এই সব কিছু হচ্ছে। সেখানকে সবকিছু বলে দেয়। সে তাকে বলে যে ইসকান বলেছিল শুধু নিশা মারা যাবে এবং তারা শুধু রক্তের আত্মীয় স্বজনদেরকে মারবে, কিন্তু এখানে সবকিছু উল্টো দিকে যাচ্ছে। এসব শুনে ওলান ইলমার উপর খুব রেগে যায় এবং অনেক কান্নাকাটি করে। অন্যদিকে নিসার অবস্থা খারাপ হতে থাকে। ইমাম সাহেব গালাংকে বলে আজ রাতে তারা নিসাকে ঝাড়ফুঁক করবে এবং জিনকে তার শরীর থেকে বের করবে। তারপর ইলমা সেখানে আসে এবং গালাংকে পুরো সত্য ঘটনা বলে, যার কারণে গালাং তাকে অনেক বকাঝকা করে। এখন অবশেষে পঞ্চম রাত আসে, যা সম্ভবত সবার জন্য কঠিন হতে চলেছিল, যেখানে আমরা ইলমাকে দেখতে পাই। সে ইসকানের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু ওলান তাকে বাধা দেয়, কারণ সে এখন জিনের বশে চলে গিয়েছে। সে ইলমাকে আক্রমণ করে, যার কারণে সে বাড়ির বাহিরে পালিয়ে যায়। ওলান তাকে বলে আজ এখন সে মারা যাবে। তারপর সে নিজে একটি গাছে উঠে পড়ে। ইলমা তাকে অনেক আকুতি মিনতি করে এমনটা না করতে, কিন্তু ওলানের ভিতরে থাকা জিন লাফ দেয়, যার কারণে তার চুল একটি ডালে আটকা পড়ে যায় এবং সে সেখানে মারা যায়। ইলমা এইসব দেখে খুব ভয় পায়, তাই সে ইসকানের কাছে যেতে চাচ্ছিল, যাতে সে নিজেকে বাঁচাতে পারে এবং এই সব কিছু বন্ধ করতে পারে। অন্যদিকে নিসার উপরে ঝাড়ফুঁক করার প্রস্তুতি করা হচ্ছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না, বরং সেখানে উপস্থিত সকল মানুষকে জিন আহত করে ফেলে। এদিকে ইলমা ইসকানকে খুঁজছিল, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তখন জিন তার ভিতরে যায় এবং তাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়ে মেরে ফেলে। এদিকে নিসা গালাংয়ের উপরে আক্রমণ করে, তাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ইমাম সাহেব এসে তাকে অজ্ঞান করে দেয় এবং এখানেই আমরা পুরো বিষয়টি জানতে পারি। আসলে কালো জাদু নিসার উপরে করা হয়নি, ভুলবশত তারা সুফিয়ার উপরে কালো জাদু করেছিল। প্রকৃতপক্ষে কালো জাদু জিনিসপত্র সংরক্ষণ করছিল সেদিন রক্তটি নিসার নয়, সুফিয়ার ছিল, এবং এই কারণে নিসার পরিবর্তে সুফিয়ার উপরে কালো জাদু করা হয়েছে এবং তার সমস্ত রক্তের আত্মীয় স্বজনকে জিন মারতে শুরু করে। প্রথমে সুফিয়ার দাদি, তারপর তার দাদির বোন অর্থাৎ ইলমার মা, তারপর ইলমার বোন এবং শেষে ইলমাকে জিনেরা মেরে ফেলেছে। আর এখন গালাংয়ের পালা। গালাং সুফিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু সে তাকে ছেড়ে দেয় না, তাকেও জিনের হাতে মরতে হয়। এরপর ইমাম সাহেব তার উপরে কিছু দোয়া কালাম পরে ফু দেয় এবং জিন সুফিয়াকে ছেড়ে পালিয়ে যায়। এখন নিসা ছাড়া বাকি সবাই মারা গিয়েছিল। সিনেমার শেষের দৃশ্যে আমরা নিসাকে একটি হসপিটালে দেখতে পাই। যখন তার জ্ঞান ফিরে আসে, সুফিয়া তার কাছে আসে, কিন্তু জিন তখনও তার ভিতরে ছিল। তারপর সে তার মাকে শান্ত হতে বলে। এরপরে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।